আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের। গত ক্লাসে আমরা প্লাস্টিক নিয়ে আলোচনা করেছি। আজকে এরপর থেকে আলোচনা শুরু করব। শুরুতে আছে গলজি বস্তু। চলো শুরু করা যাক। দেখো, গলজি বস্তু বা গলজি বডি, গলজি বস্তু কিংবা গলগি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদ কোষেও এদের দেখা যায়। এটি সিস্টার্নীয় কয়েক ধরনের ভেসিকল নিয়ে তৈরি। এর পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে এর নিবিড় সম্পর্ক রয়েছে। হরমোন নিঃসরণেও এর ভূমিকা লক্ষ্য করা যায়। কোনো কোনো বিপাকীয় কার্যের সাথেও এরা সম্পর্কিত এবং কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করে রাখে। এই গলজি বস্তু তোমরা পড়বে। এখান থেকে এমসিকিউর জন্য তোমরা পড়তে পারো যে হরমোন নিঃসরণে উদ্ভিদের কোন অঙ্গাণুটি ভূমিকা রাখে, সেটা হচ্ছে গলজি বস্তু। দেখো, এখানে একটি গলজি বস্তুর চিত্র দেখানো হয়েছে, খুব সুন্দর একটি চিত্র, যেখানে এই অংশগুলোকে বলা হয়েছে সিস্টার্নি আর এই অংশগুলোকে বলা হয়েছে বৃহৎ ভেসিকল। এখানে এই অংশকে বলা হয়েছে ক্ষুদ্র ভেসিকল। এরপরে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। উদ্ভিদ কোষে আমরা দেখেছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণী গায়ে প্রায় রাইবোজোম লেগে থাকে। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু দু রকম হয়ে থাকে, সেটা আমরা উদ্ভিদ কোষে একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো, এখানে নিউক্লিয়াসের সাথে এই যে এই অংশটুকু হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো, তোমরা দেখতে পাবে যে এখানে ছোট 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 দানাদার কিছু অংশ দেখা যাচ্ছে, আর এখানে কোনো দানাদার অংশ নেই। যখন কোনো দানাদার অংশ থাকবে না, এই দানাদার অংশটা হচ্ছে রাইবোজোম, যখন থাকবে না তখন সেটাকে বলবো আমরা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা জালিকা। আর যখন দানাদার অংশ থাকবে সেটা হবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা জালিকা। দেখো, তো স্বাভাবিকভাবেই এইসব স্থানে প্রোটিন সংশ্লেষণের ঘটনা ঘটে, মানে যেখানে রাইবোজোম লেগে থাকবে সেখানে প্রোটিন সংশ্লেষণ ঘটবে। কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহপথ হিসেবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয়। এগুলো কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে। প্লাজমা মেমব্রেন মানে তোমরা আগে পড়েছো কোনটাকে প্লাজমা মেমব্রেন বলা হয়। তাই ধারণা করা হয় যে এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক ও কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে চলাচল করে। এটা যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন প্লাজমা মেমব্রেনের সাথে লেগে থাকে, তখন কোষের যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র পথ থাকে সেগুলো দিয়ে কিন্তু উৎসেচক বা অন্যান্য পদার্থ চলাচল করে। মাইটোকন্ড্রিয়া, কোষগহ্বর এগুলো সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই এরা উপস্থিত থাকে। এরপরে কোষগহ্বর। সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায়, তোমরা দেখে থাকবে যে কোষগহ্বরের মধ্যে কিছু ফাঁকা স্থান দেখা যায়। সাইটোপ্লাজমে কোষের মধ্যে কিছু ফাঁকা স্থান দেখা যায়, সেটাকে কোষগহ্বর বলা হয়। আচ্ছা, বৃহৎ কোষগহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষের কিছুক্ষণ আগে তোমাদের দেখিয়েছি, দেখবে উদ্ভিদ কোষের মধ্যে মাঝখানে একটা বৃহৎ ফাঁকা জায়গা আছে, সেটা হচ্ছে কোষগহ্বর। এর প্রধান কাজ কোষ রস ধারণ করা। বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি ইত্যাদি কোষ রসে থাকে। অর্থাৎ তরল যে কোনো পদার্থই এই কোষ রসে থেকে থাকে, যেটা কিনা উদ্ভিদের কাজে লাগে। প্রাণী কোষে কোষগহ্বর সাধারণত অনুপস্থিত থাকে, তবে যদি কখনো থাকে তবে সেগুলো আকারে ছোট হয়। এরপরে লাইসোজোম। লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এটা তোমরা এমসিকিউর জন্য দাগিয়ে রাখতে পারো যে উদ্ভিদ কোষের কোন অঙ্গাণুটি জীবাণু থেকে রক্ষা করতে সহায়তা করে। এখানে একটি লাইসোজোমের চিত্র তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এর উৎসেচক
আগত জীবাণুগুলোকে হজম করে ফেলে। লাইসোজোমের মধ্যে যে এনজাইম বা উৎসেচক থাকে সেটা বাহির থেকে যে জীবাণুগুলো আসবে সেই জীবাণুগুলোকে খুব সহজে হজম করে ফেলতে পারে। এরা পরিপাক করার উৎসেচকগুলো একটি পর্দা দিয়ে আলাদা করা থাকে, তাই অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে এলে হজম হয় না। দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে তখন এর আশেপাশে অঙ্গগুলো নষ্ট হয়ে যায়, কখনো কখনো কোষটি মারা যায়। এবার ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এর মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কোষ কঙ্কাল। কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলেই প্রথমে কোষ কঙ্কাল নজরে পড়বে। সেটি লম্বা এবং মোটা চিকন মিলিয়ে অসংখ্য দাড়ির মতো বস্তু কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে আছে। কোষ কঙ্কাল ভিতর থেকে কোষটাকে ধরে রাখে। এগুলোকে অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কালের বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট কিংবা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এ ধরনের তন্তুর উদাহরণ। এরপরে আসছে রাইবোজোম। প্রাণী এবং উদ্ভিদ উভয় ধরনের কোষেই পাওয়া যায়। এই ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন অঙ্গাণুটি প্রধানত প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। এর আগে আমরা দেখেছি যে আরও উদ্ভিদের বিভিন্ন অঙ্গাণু রয়েছে যারা প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। এটা তোমরা এমসিকিউর জন্য দাগিয়ে নিতে পারো যে পলিপেপটাইড চেইন সংযোজন কোথায় হয়ে থাকে। এছাড়া রাইবোজোম এই কাজে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে থাকে। উৎসেচক বা এনজাইমের কাজ হলো প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেওয়া। তাহলে উৎসেচক বা এনজাইমের মূল কাজটা কি, এটা তোমরা এখান থেকে দাগিয়ে নিতে পারো। এরপরে আসছে সেন্ট্রোজোম। এটি প্রাণীকোষের বৈশিষ্ট্য, প্রধানত প্রাণীকোষে এদের পাওয়া যায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ এদের দেখা যায়। মানে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষ যারা, তাদের ক্ষেত্রে সেন্ট্রোজোম খুব কমই দেখা যায়। প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্কনও দেখা যায়, তাদেরকে সেন্ট্রিওল বলে। দেখো এখানে সেন্ট্রোজোমের মধ্যে এই যে এই অংশটাকে বলেছে সেন্ট্রিওল। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার বলা হয়। এই অংশটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম। এই পুরো অংশটাকে বলা হয় সেন্ট্রোজোম। মানে সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ারের সমন্বয়ে উদ্ভিদের যে অঙ্গাণুটি তৈরি সেটিকে বলা হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে। এইটা তোমরা এমসিকিউর জন্য দাগিয়ে নিবে। অ্যাস্টার রে কারা তৈরি করে? এটা কোষ বিভাজনে যখন তোমরা পড়বে তখন দেখতে পাবে যে যখন স্পিন্ডল যন্ত্র তৈরি হবে তখন সেখানে একটা অ্যাস্টার রে বলে একটা কথা পাবে। তো সেটাই হচ্ছে সেন্ট্রিওল থেকে তৈরি হয়। এছাড়া স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতেও সেন্ট্রোজোমের অবদান রয়েছে। বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতেও এরা অংশগ্রহণ করে। ফ্লাজেলাটা হচ্ছে বিভিন্ন দেখা যায় যে প্রাণী কিংবা উদ্ভিদের ক্ষেত্রে এরা হচ্ছে চলাচলে সহায়তা করে। ফ্লাজেলাটা হচ্ছে চলন অঙ্গ হিসেবে অনেক সময় কাজ করে। তো দেখো এরপরে আছে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা, যাকে কিনা কোষের প্রাণকেন্দ্র বলা হয়। তোমরা একটা নিউক্লিয়াসের স্পষ্ট চিত্র দেখতে পাচ্ছ। দেখো আমি একটু আগে বলে দিই যে নিউক্লিয়াসের কোন অঙ্গাণুটাকে কি বলা হয়। নিউক্লিয়ার মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিয়াসের আবরণী। তারপরে নিউক্লিয়ার রন্ধ্র, এই রন্ধ্র দিয়ে নিউক্লিয়াসের ভিতরে প্রয়োজনীয় পদার্থ প্রবেশ করে, অপ্রয়োজনীয় পদার্থ বের হয়ে যায়। তারপরে আছে নিউক্লিওলাস, এর ভিতরে গাঢ় এই গোলাকার অংশটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওপ্লাজম, এই ভেতরের এই অংশটাকে নিউক্লিওপ্লাজম বলা হয়। আর এই ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম। আর ভিতরে যে সুতার মতো পেঁচানো অংশ আছে এগুলো সাধারণত ক্রোমোজোম বলে এগুলোকে। তো চলো নিউক্লিয়াস সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আসি। নিউক্লিয়াস বা কেন্দ্রিকা দেখো জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দাঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস। আমরা তোমাকে চিত্র দেখিয়েছি। এর আকৃতি গোলাকার, ডিম্বাকার বা নলাকার। শিবকোষ এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস কোথায় থাকে না তোমরা এটা একটু দাগিয়ে নেবে। শিবকোষ এবং লোহিত রক্তকণিকায়। নিউক্লিয়াসে
বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে, অর্থাৎ নিউক্লিয়াসকে বংশগতির ধারক এবং বাহক বলা হয়। এটি কোষে সংঘটিত বিপাকীয় কার্যাবলী সহ সব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কোষে যত কার্যক্রম হবে, এই যে আমরা পড়েছি সাইটোপ্লাজমীয় বিভিন্ন অঙ্গাণু, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এগুলো নিউক্লিয়াস ছাড়া সব অঙ্গাণুগুলোই অচল। সুগঠিত নিউক্লিয়াসের নিচের অংশগুলো দেখা যায়। নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লি বলা হয়। অর্থাৎ যে বাইরের আবরণটা আমরা দেখেছি নিউক্লিয়ার মেমব্রেন যেটাকে বলেছি চিত্রে, সেটা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি। এই দুই স্তর বিশিষ্ট আমরা স্তর দেখতে পেয়েছি চিত্রে। এই ঝিল্লি লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লিটা কি দিয়ে তৈরি? লিপিড এবং প্রোটিন। এই ঝিল্লিতে মাঝে মাঝে কিছু ক্ষুদ্র ছিদ্র থাকে যেগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলে। এই ছিদ্রের ভিতর দিয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করে। অর্থাৎ কোষের বিপাকীয় কার্য কিংবা অন্যান্য যে কোনো প্রয়োজনীয় কার্যক্রম সংঘটিত হওয়ার জন্য এই নিউক্লিয়াসের রন্ধ্রটা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে সম্পর্ক স্থাপনকারী হিসেবে কাজ করে। নিউক্লিয়ার ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক করে রাখে এবং বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। এরপর আসছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে জেলির মতো বস্তু বা রস থাকে, একে কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম বলা হয়। দেখো, আমরা যখন সাইটোপ্লাজম পড়েছি তখন আমরা পড়েছি যে ওখানেও একটা রস থাকে, অর্থাৎ একটা জেলির ন্যায় পদার্থ থাকে। ঠিক একইভাবে নিউক্লিয়াসের ভিতরেও একটা জেলির মতো রস থাকে, একে বলা হয় নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক এবং কতিপয় খনিজ লবণ থাকে। নিউক্লিওপ্লাজমে কি থাকে এটা তোমরা এখান থেকে দাগিয়ে নিতে পারো। নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু বলা হয়। অর্থাৎ নিউক্লিওলাসের যে বৃত্তাবরণী আছে সে আবরণের ভিতর আরেকটা ক্ষুদ্র গাঢ় অংশ দেখা যায়, যেটা তোমাদেরকে চিত্রে দেখিয়েছি, সে অংশটাকে নিউক্লিওলাস বলা হয়। ক্রোমোজোমের রং আগ্রহী অংশের সাথে এরা লেগে থাকে। এরা আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি হয়। এরা রাইবোসোম সংশ্লেষণ করে। এরপরে আছে ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা সাধারণত ক্রোমোজোমেরই আরেকটা নাম। দেখো, কোষের বিশ্রামকালে অর্থাৎ কোষ বিভাজন যখন চলে না, তখন নিউক্লিয়াসের কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশই হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলা। যখন কার্যক্রম সম্পন্ন হয় কোষের, তখন ওই সুতার মতো অংশটার নাম থাকে ক্রোমোজোম, আর যখন কার্যক্রম বন্ধ হয়ে যায় তখন সেটার নাম হয় ক্রোমাটিন জালিকা। কোষ বিভাজনের সময় এরা মোটা এবং খাটো হয়, সেটা কোষ বিভাজনের সময় তোমাদেরকে দেখানো হবে যখন পড়াবো। তাই তখন তাদের আলাদা আলাদা ক্রোমোজোম হিসাবে দেখা যায়। ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বংশগতির গুণাবলী বহন করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায়। কোনো একটি জীবের ক্রোমোজোম সংখ্যা ওই জীবের জন্য নির্দিষ্ট। এসব ক্রোমোজোমে বংশধারা বহনকারী জিন অবস্থান করে এবং বংশের বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বহন করা ক্রোমোজোমের কাজ। এখানে ক্রোমোজোমের চিত্র দেখানো হয়েছে, দেখো, এটাকে বলা হয় ক্রোমোজোমের স্যাটেলাইট, এটা হচ্ছে গৌরপুঞ্জ, এইটুকু অংশটাকে বলা হয় বাহু, এই অংশটাকে বলা হয় ক্রোমোনেমাটা, এই অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। কোষ বিভাজনের সময় এটাকে স্পষ্ট দেখতে পাবে তোমরা যে এই ক্রোমোজোমটা কিভাবে অর্ধেক বিভাজিত হয়, সেন্ট্রোমিয়ার কিভাবে বিভাজিত হয়, আর এই অংশটাকে বলা হয়েছে ধাত্র। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে আলোচনা করব।